সম্প্রতি বকেয়া বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এই মুহূর্তে ভারতীয় সংস্থা আদানির বাংলাদেশ থেকে প্রাপ্য বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় $85 কোটি, ভারতীয় মূল্যে যা প্রায় ৭,১৭৬ কোটি রুপি। আর বর্তমানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ভারত বিরোধী অন্তর্বর্তী সরকারের শাসন চলছে, তারা চাইছে বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ আমদানি উভয় ক্ষেত্রেই ভারতের বিকল্প পথ খুঁজে পেতে। তারই প্রমাণ আমরা পাচ্ছি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29-এর মঞ্চে ডক্টর ইউনূসের একটি নতুন পাওয়ার গ্রিড তৈরি করার প্রস্তাবকে কেন্দ্র করে। কিন্তু ভারতের সাহায্য ছাড়া আদৌ কি বাংলাদেশ বিদ্যুৎ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে? এই নিয়েই আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আলোচনার প্রথমেই আমরা দেখে নিই বাংলাদেশে কোন বিদ্যুৎ কতটা ব্যবহৃত হয়। দেখুন, বাংলাদেশের মোট বিদ্যুৎ ব্যবহারের 98%ই জীবাশ্ম জ্বালানি নির্ভর, অর্থাৎ প্রধানত কয়লা থেকে সেই বিদ্যুৎ আসে। জলবিদ্যুতের উৎপাদন, সৌরশক্তির উৎপাদন ও বায়ুশক্তি উৎপাদন প্রত্যেকটির উৎপাদনই সম্পূর্ণ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবহারের 1%-ও কম। যদিও বাংলাদেশ 2030 সালের মধ্যে 16% পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ অর্থাৎ সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছে, কিন্তু সেটা হয়েছিল তৎকালীন হাসিনা সরকারের সময়। আর বর্তমান বাংলাদেশের যা অবস্থা, তাতে এই লক্ষ্যমাত্রা 2040 সালেও পূরণ করা সম্ভব হবে কিনা সন্দেহ। এবার আসি আদানির বিষয়টিতে। দেখুন, ভারতের আদানি গোষ্ঠী তাদের ঝাড়খণ্ডের গোদ্দা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করে, যা পুরো বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার 10% পূরণ করে। বর্তমানে বাংলাদেশের কাছে আদানির বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭,১৭৬ কোটি রুপি। বকেয়া না পাওয়ায় আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের কথা ঘোষণা করেছিল, কিন্তু বাংলাদেশ ১৪৫০ কোটি রুপি দেওয়ার ব্যবস্থা করছে বলে জানিয়েছে। পরিবর্তে তাদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য আদানিকে অনুরোধ করেছে। তবে শুধু যে আদানির কাছেই বাংলাদেশ সরকারের বিদ্যুতের বিল বাকি আছে এমনটা নয়, তাদের নিজেদের দেশের তাপবিদ্যুৎ সংস্থাগুলোও বাংলাদেশ সরকারের কাছে টাকা পায়। যেমন চীনের সাথে যৌথ উদ্যোগে তৈরি করা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, যাদের বকেয়ার পরিমাণ প্রায় ৫,৮০০ কোটি টাকা। আরও একটি তাপবিদ্যুৎ সংস্থা SS পাওয়ার প্ল্যান্ট, যাদের সরকারের কাছে বকেয়া প্রায় ২,০০০ কোটি টাকা। এবার অনুমান করুন, শুধু এক বিদ্যুৎ বিভাগেই বাংলাদেশের ঋণের পরিমাণ যদি এত হয়, তাহলে বাকি বিভাগগুলোতে কী অবস্থা? তবে যা কিছুই হয়ে যায়, বাংলাদেশে ভারতের বিরোধিতা করা বন্ধ করবে না। বাংলাদেশের অবস্থা ওই অনেকটা কিম জং উনের উত্তর কোরিয়ার মতো। উত্তর কোরিয়া যেমন বলেছিল দেশের মানুষ ঘাস খেয়ে থাকবে, তাও মিসাইল পরীক্ষা কিন্তু উত্তর কোরিয়া বন্ধ করবে না। সেরকমই বাংলাদেশের মানুষ অন্ধকারে কানা হয়ে থাকবে, কিন্তু ভারত বিরোধিতা করা বন্ধ করবে না। তা যাই হোক, এবার দেখি বাংলাদেশ বিদ্যুৎ ক্ষেত্রে ভারতের প্রভাব কমাতে কী পরিকল্পনা করেছে। দেখুন, 11 থেকে 24শে নভেম্বর 2024 সালের আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য ডক্টর ইউনূস সেখানে উপস্থিত রয়েছেন। যদিও ভারত বা অন্যান্য বৃহৎ অর্থনীতির কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই সম্মেলনে কিন্তু যোগদান করেনি। তাদের উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা এই সম্মেলনে যোগ দিয়েছে। এছাড়াও সারা বিশ্বের 50টি বড় কোম্পানির মালিক ও 700টি আর্থিক প্রতিষ্ঠান এই সম্মেলনে যোগ দিয়েছে। এই সম্মেলনের একটি উদ্দেশ্য সারা বিশ্বে উৎপাদনে কার্বনের নির্গমন কমানো ও রিনিউয়েবল এনার্জি ব্যবহারে উদ্যোগী করা। তা এই সম্মেলনে মোহাম্মদ ইউনূস প্রস্তাব রেখেছে যে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য একটি দক্ষিণ এশীয় গ্রিড তৈরি করার কথা তিনি বলেছেন। তার মতে ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপালের সঙ্গে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয়ের লাগোয়া যে দেশগুলি রয়েছে, তাদের জলবিদ্যুৎ তৈরি করার যে দারুণ সম্ভাবনা আছে, সেটা নাকি পুরোপুরি ব্যবহার করা হয় না। যদি এই গ্রিড তৈরি করা যায়, তাহলে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা থাকবে না বলেই তিনি মনে করেন। দেখুন, ভারতের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে ভারতের কিন্তু এই প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন বলছি? কারণ প্রথমত ভারত নিজেই এখন বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত একটি দেশ।
ভারত তাদের বিদ্যুৎ বাংলাদেশ, মায়ানমার ও নেপালে বিক্রি করে থাকে। কাজেই নতুন করে গ্রিড তৈরি করলে নিজেদের দেশে বিদ্যুৎ কেন্দ্রগুলির উৎপাদিত বিদ্যুৎ রপ্তানিতে কিন্তু ঘাটা দেখা দিতে পারে, যাতে ভারত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। দ্বিতীয়ত, এই গ্রিড তৈরির প্রস্তাবটি রেখেছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যাদের নিজেদেরই সরকারে থাকা স্থায়িত্ব সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। কারণ ইতিমধ্যেই এই ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের দেশ বাংলাদেশে বিক্ষোভ শুরু হয়ে গেছে। কাজেই এই অস্থায়ী সরকারের উপর ভরসা করে কোনো দেশ আদৌ এই প্রকল্পে বিনিয়োগ করবে কিনা সেটাও কিন্তু দেখার। কারণ সরকার বদলালে নতুন সরকার তো এই প্রকল্প বাতিলও করে দিতে পারে। তৃতীয়ত, এই গ্রিড তৈরিতে কোন দেশ কত বিনিয়োগ করবে? দেখুন, প্রস্তাবিত 4টি দেশের মধ্যে ভারত ছাড়া বাকি 3টি দেশই কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল। আর এই প্রকল্প সবথেকে বেশি প্রয়োজন বাংলাদেশের। আর বাংলাদেশের ভাড়ারের বর্তমানে যা অবস্থা, তাতে তারা কতটা বিনিয়োগ করতে পারবে এই প্রজেক্টে সেটাও কিন্তু দেখার। কারণ সুবিধা যেহেতু সবথেকে বেশি বাংলাদেশ পাবে, তাই বিনিয়োগও বাংলাদেশকেই সবথেকে বেশি করতে হবে। ভারতের এই দক্ষিণ এশীয় গ্রিড প্রকল্পে যুক্ত না হওয়ার আরও একটি কারণ হলো ভারত ইতিমধ্যেই গ্রিন হাইড্রোজেনের দিকে ঝুঁকতে শুরু করেছে, যা স্বল্পমূল্য ও পরিবেশ বান্ধব। ইতিমধ্যেই ভারতীয় সংস্থা গেইল, এনটিপিসি, আদানি পাওয়ার এই গ্রিন হাইড্রোজেন নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এবার দেখি ভারতকে ছাড়া বাংলাদেশ, নেপাল ও ভুটান এই দক্ষিণ এশীয় গ্রিড প্রকল্পটি বাস্তবায়িত করতে পারবে কিনা। বন্ধুরা দেখুন, দেখতে তো লাগছে বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র 64 কিলোমিটার, কিন্তু আমরা যদি একটু ম্যাপটার দিকে তাকাই ভারতের, তাহলে দেখব এই বাংলাদেশ ও নেপালের মাঝখানে কিন্তু রয়েছে ভারতের অবস্থান। কাজেই ভারতের সমর্থন ছাড়া নেপাল থেকে বিদ্যুৎ আনা বাংলাদেশের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাছাড়া চীনের সঙ্গে বর্তমান নেপালের ওলি সরকারের সখ্যতার কথা কিন্তু আমাদের অজানা নয়। মাঝে মধ্যেই চীনের উস্কানিতে ভারতের জায়গাকে নিজেদের বলে দেখানোর চেষ্টা করেছে নেপাল। আর কদিন আগেই তার নমুনা আমরা পেয়েছি। নেপাল তাদের 100 টাকার মুদ্রায় ভারতের লিপুলেক ও কালাপানি অঞ্চলকে তাদের মানচিত্রে দেখিয়ে তাদের 100 টাকার মুদ্রা প্রকাশ করেছিল। কাজেই নেপালের বিদ্যুৎ ভারতের ওপর দিয়ে বাংলাদেশে যাওয়াকে কতটা যে ভারত সমর্থন করবে সেটাও কিন্তু দেখার। তবে যাই হোক, এত কিছুর মধ্যেও একটাই বিষয় ভালো লাগছে, সেটা হলো দেরিতে হলেও মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশের আর্থিক উন্নতি ভারতকে ছাড়া কিন্তু সম্ভব নয়। আমরা চাইব খুব তাড়াতাড়ি যেন ইউনূস সাহেবের শুভবুদ্ধির উদয় হয়। তাই আগামী দিনে সময়ই বলবে এই প্রজেক্টের জল কোন দিকে গড়ায়। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।